কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে তোমরা কেমন আছো? সবার আগে সেটাই বলো। আশা করব এই গরমে আমার বন্ধুরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমাকেও তোমরা সাবধানে থাকতে বলছো, আর আমিও তোমাদের সাবধানে থাকতে বলছি। এর আগেও আমি দেখিয়েছি যে গাছের গোড়ায় কিছু আমি শুকনো পাতা, তারপরে সবজির খোসাগুলো দিয়ে শিকড়গুলো কভার করে দিচ্ছি, যাতে গাছের শিকড়ের মধ্যে রোদ না লাগে। আর অ্যাডিনিয়ামে এত ফুল ফুটেছে কি করে, সেটা আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে। তাই মনে মনে ভাবলাম আমি যেভাবে অ্যাডিনিয়ামটা যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিচ্ছু যত্ন নিই না, সব থেকে কম যত্নে এই গাছটা সব থেকে বেশি ফুল দেবে। আর এই গাছটার বয়স কম করে 30 বছরের কাছাকাছি। সবার আগে বলি, শীতকালে আমি কি করেছিলাম, এই গাছটা টবের থেকে বের করে দিয়েছিলাম, দিয়ে একদম এমনি ফেলে রেখে দিয়েছিলাম। ওর না জল, না কোনো খাবার, না কোনো কিছু দিয়েছি। তারপর শীত শেষ হয়ে যাওয়ার পর যখন টব একটু খালি হলো, টব একটা জোগাড় হলো, তারপরে সেই টবটার মধ্যে যেরকম সব গাছের মাটি মিক্স করে দিই সেরকমভাবে মিক্স করে গাছটা পুঁতে দিয়েছিলাম। আর এর মধ্যে খুব কম জল দিয়েছি, একদম রোদে রেখে দিয়েছি। গাছপালায় একটু জল টল দিয়ে তারপরে নিচে চলে এসেছি। আজকে কি রান্না করব ফ্রিজ খুলে দেখছি, ফ্রিজটা এত নোংরা হয়েছে না, রোজই ভাবি জিনিসপত্র শেষ করব, করে ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু দেখি কি এটা ওটা সেটা থেকেই যাচ্ছে, আর ফ্রিজটাও পরিষ্কার হচ্ছে না, আর নানান কাজে আমি ব্যস্ত হয়ে পড়ছি। আজকে তাই ভাবছি কি রান্না করব। একটা বেদানা কবে থেকে পড়ে আছে, খেয়ালই নেই। হ্যাঁ, তো ভাবছি এই যে অর্ধেক পেঁপেটা আছে সেই পেঁপেটা দিয়ে কিছু করব, কুমড়োটা দিয়ে কিছু করব, দেখি আর কি কি করব সেটা একটু ভাবা যাবে। আর এখানে দেখো আটা মাখা আছে, কালকে মেখে রেখেছিলাম, তো সেটা দিয়ে রুটি করব। আমার কর্তা গেছে বৌদিদের বাড়ি, বৌদি বললো যে গাছে অনেক কুমড়োর ডাঁটা হয়েছে, নিয়ে যেও। তো মনে মনে ভাবলাম যে সেটা দিয়েও কিছু করা যাক। তো রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি, কড়াই, তারপরে ভাতের ডেচকি সব রেডি করছি, রান্নার প্রস্তুতি নেব। এই জানলাটায় মাদুর লাগিয়েছিলাম, কিন্তু দেখছি কি জানো তো, ভিডিও শ্যুট করতে গেলে খুব অন্ধকার অন্ধকার হচ্ছে, তাই মাদুরগুলো খুলে দিয়েছি। আর এই দেখো কুমড়ো শাক নিয়ে এসছে বৌদিদের গাছের, কি কচি দেখো, আর কি তাজা। আসলে বৌদিদের না মাটির মধ্যে গাছগুলো, আর দেখবে মাটিতে যে গাছগুলো হয় না সব থেকে ভালো হয়। আমার তো অতটা ভালো হচ্ছে না। আর বৌদির এই কুমড়োর শাকটা দেখে দারুণ আমার আনন্দ লাগছে, কি সুন্দর একদম কচি কচি ডগ। আজকে মনে মনে ভেবেছি এই কুমড়োর শাক দিয়ে একটা চচ্চড়ি করব। এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি টবজি এসব দিয়েই করব। ওই অর্ধেক পেঁপেটা যেটা ছিল সেটা দিয়ে একটা রান্না করব, আর এই কুমড়োর শাকটা রান্না করব। কাঁচা লঙ্কা ব্যবহার করব, সেজন্য মশলাপাতি যা যা লাগবে সেগুলোকে একটুখানি শিলে বেটে নিচ্ছি। আর আমার মা বলতো কি জানো তো, যে শিল কখনো না ধুয়ে রাখতে নেই, বিশেষ করে লঙ্কা, এইটা যখনই বাটা হবে তখনই নাকি শিল ধুয়ে রাখতেই হবে। আর অনেকে হয়তো শিলটা না ধুয়ে এমনি রেখে দেয়। মা বলে যে শিল তো মা, আমার নোড়াটা হচ্ছে সন্তান, বলছে মায়ের নাকি বুক পড়ে, মা এটা বলতো। তো আমি যখনই ধরো শিলে কোনো কিছু বাটি, তখন আমার তো নিচে ওখানে ধোয়ার ব্যবস্থা নেই, তা আমি এই শিলগুলোকে ওপরে তুলি এরম সিঙ্কের মধ্যে নিয়ে, তারপরে শিল আর নোড়া দুটোই ধুয়ে একবারে পরিষ্কার করে রাখি। আর শিলটা অনেক দিন হয়েছে কাটানো হয়েছে, আবার দেখি যদি শিল কাটাও ওই দিক দিয়ে যায় তখন আবার কাটিয়ে নেব। না হলে কি হয় জানো তো, হয়তো আমাদের গায়ের প্রেশারটা আর কি কোনো একটা সাইডে বেশি পড়লো, সেই দিকটা না বেশি ক্ষয় হয়, তো তখন ডিসব্যালেন্স হয়ে যায়, তাই মাঝে মাঝে শিল নোড়াটা না কাটাতে হয়। আমার শাশুড়ি মাকে দেখেছি শিল নোড়া না সেরকমভাবে কাটাতো না, আর নোড়াটা না মাঝের যে নোড়ার অংশটা আর কি, সেটা দেখতাম ক্ষয়ে ক্ষয়ে একদম অর্ধেক হয়ে গেছিলো। প্রথম প্রথম আমার বাড়তে এত অসুবিধা হতো কি বলবো।
তারপরে সেই মা তো বলেছিলাম 1.5 বছরের জন্য দেশের বাড়িতে ছিল, তো মা ওই শিলনোড়া টোড়া এগুলো সব নিয়ে গেছিলো, আমি এগুলো সব নিজেই কিনে নিয়েছিলাম। দেখো শাক ধুয়ে নিয়েছি, আর এই যে এই পেঁপেটা এরমভাবে কুটেছি। এটা পেঁপের একটা ঝাল করব আর কি, খুব কম তেল মশলাতে করব। এই রেসিপিগুলো আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। তবে হ্যাঁ, তোমাদের সাথেও কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভেটকির কাটা চচ্চড়ি। আজকে ভেটকির কাটা নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাবো, এখনও ধোয়া হয়নি, ওটা আমার কর্তাই ধুয়ে দেবে। আর এই দেখো রান্না একদিক দিয়ে চাপানো হয়েছে, আর তার সরঞ্জামগুলো সব রেডি করে আমি এখানে রেখেছি। আর এই সামনেটা আমি দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করি এবং রান্না করি। আর জানলার ওই আলোটা আমার খুব দরকার হয়। ভিডিও শ্যুট করবার জন্য আমার সেরকম কোনো সেট আপ নেই বা কিছু নেই, আমি শুধু আমার কন্টেন্টটুকু দিই, মানে লোকে মোটামুটি পছন্দ করে। আর তাড়াতাড়ি করে এই জানলা টানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি, পর্দা টেনে দেবো, ঘরটাও একটুখানি ঠান্ডা হবে। এগুলোতে একটুখানি ওই লাগিয়ে দাও না, ওই পর্দাগুলো, হ্যাঁ খসখসগুলো, ওই যে ওইখানে রেখেছি আমি। ঝিঙেটা এই জাম্বো সাইজের ঝিঙে কার গাছে হয়েছে বলো তো? আর সব কটা রং ঝিঙে, একটা ঝিঙে 40 টাকা দাম, এক পিস ঝিঙে। কি খাবে মানুষ? হ্যাঁ, মানুষ কি খাবে বলো? 642 সেই তো 40 টাকা নিল, খুব দয়া করলো। ওজন কত? 700। 700। এইটা এইদিকে দাও, কেন বলতো এই জানলাটা দিয়ে পশ্চিমে রোদটা আসে তো। দেখো ওইটা জলটা পড়বে, ওইটার মধ্যে খেয়াল করে করো। এটা আমাদের প্রতিদিন এখন করা হচ্ছে, আর ঘরটা বেশ ঠান্ডা থাকছে, তাই না? ভেটকি কাটা নিয়ে এসছে কতটা। মাছের জলটা গাছের গোড়ায় দেওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। এই জলটা বিকেলের দিকে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে। আর এরকম ভেটকির কাটা নিয়ে এসছে, আজকে ভেটকির কাটা চচ্চড়ি হবে। এই কাজটা ওই করে দিচ্ছে, এটা ধুয়ে দেওয়াটা, আর আমি রান্নাবান্নাটা করবো। এটা একদম শুকিয়ে গেছে। এই শুকনো পাতা, ফুল পাতা ঘরে রাখা ভালো না, এটা গাছের গোড়ায় না উপরে দিয়ে দেবে। হ্যাঁ, এই দেখো পেঁপের যে ঝালটা আমি বলছিলাম করব, সেটা হয়ে গেছে। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা ট্রাই করতে পারে। আমি এটা শঙ্করিস কিচেনে আপলোড করব। আর একদিকে আমি ওই যে কুমড়োর শাকটা চাপিয়েছি, আরেক দিক দিয়ে এবার মাছের কাটা চচ্চড়িটা আমি তৈরি করব। এই কাটা চচ্চড়িটা রান্না করার জন্য সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবার মজার বিষয় হলো, দুপাশে দুটো রান্না করছি, একটা হচ্ছে ব্লগের রান্নার শ্যুট, একটা হচ্ছে আমার শঙ্করিস কিচেনের রান্নার শ্যুট। তো দু সাইডে দুরকম রান্না করছি, আবার দুটো খুন্তিও ব্যবহার করছি, বুঝলে তো? কারণ ওটার মধ্যে তো ধরো মাছ টাছের ওই তেলগুলো লেগে থাকবে, সেটা দিয়ে আবার এইটা শ্যুট করা যাবে না। তাহলে বোঝো কীরকমভাবে আমাকে রান্নার ভিডিও শ্যুট করতে হয়। আবার দেখো যেগুলো রান্না শ্যুট না করে খাই, সেগুলো কীরকমভাবে করি। যদিও আজকে ভেটকির কাটা চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করছি, তবে একটু দূর থেকে ক্যামেরাটা সেট করেছি। তো সবার আগে কি করলাম বলো তো, আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের কাটাটা পরে ভাজবো, আগে একটু আলুগুলো ভেজে তুলে রাখবো। কেননা আবার এই পাশে তো ধরো আমি এই ভিডিওটা শ্যুট করছি, যেটা ডাটা চচ্চড়ি, তার জন্য দেখো বড়ি ভেজে রেখে দিয়েছি। তো এই পাশে একটা খুন্তি রেখেছি, ওইদিকে আবার আরেকটা খুন্তি রেখেছি, যাতে দুটো মিলেমিশে না যায়। তো এইভাবেই আর কি ভিডিওটা শ্যুট করছি। তো বুঝতেই পারছো কতটা আমাকে স্ট্রাগল করে করতে হয়। যে কোনো কন্টেন্টই আর কি দিই না কেন, অনেক রকম ভাবনা চিন্তা করে এগুলো করতে হয়। আমার কর্তাকে একদিন বললাম যে আচ্ছা আজকে ভিডিওর কন্টেন্ট তুমি দেবে, দেখি তুমি কি কন্টেন্ট দিতে পারো। আমার কর্তা সারাদিন ধরে ভেবে কোনো কন্টেন্টই দিতে পারলো না। তো যাই হোক, ভিডিও এই যে দেখছো, ভিডিও শ্যুট করা, ভিডিওর কন্টেন্ট দেওয়া, সব কিছুই কিন্তু আমারই থাকে। আজ কি রান্না করব, কিভাবে আমার দিনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কি করব না করব, সেটা সম্পূর্ণ আমারই ব্যাপার থাকে।
দেখো আলুগুলো চাপা দিয়ে দিয়ে ভাজি, যাতে মানে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর চাপা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি, পরে রান্নায় ব্যবহার করব। আর এগুলো চন্দ্রমুখী আলু ছিল, বেশ তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। আমি যে ডাঁটা চচ্চড়িটা করছি তাতে কিন্তু বেশি তেল লাগেনি, কিন্তু মাছের কাঁটা তো আর কম তেলে ভাজা যাবে না, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি দেখাচ্ছে। তো দেখো এবার কাঁটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর অনেকে না কাঁটা চচ্চড়ি মানে কাঁটার ভয়ে খেতে চায় না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর বিশেষ করে ভেটকি মাছের যে কাঁটা, এগুলো কিন্তু খুব টেস্টি হয়। এতে যে অল্প অল্প মাছ লেগে থাকে, তারপরে ধরো কাঁটা, তার স্বাদ, সব রকম মিলিয়ে টিলিয়ে না এটা খুব সুস্বাদু হয়। তো অনেক সময় কি হয়, বিয়ে বাড়িতে ধরো বড় বড় মাছ যেগুলো ভেটকি মাছ আর কি, তারা তো ধরো ফিলে টিলে এগুলো বের করে নিয়ে নেয়, আর বাকি কাঁটা টাটাগুলো পড়ে থাকে। আর সেই কাঁটাটা দিয়ে কিন্তু এরকম সুস্বাদু রান্না করা যেতে পারে, তোমরা ট্রাই করে দেখো। তো এখন এগুলোকে ভেজে তুলে রাখবো। আর একইভাবে ধরো সব মাছের এই কাঁটাগুলোকে ভেজে আমি ওই থালাটার মধ্যেই রেখে দেবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার ব্লগটা কন্টিনিউ করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর ফেসবুক থেকে তোমরা যদি আমার ব্লগটা দেখো, তাহলে পেজটাকে ফলো করে দিও। আর কেমন লেগেছে কাঁটা চচ্চড়িটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে বানিও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো এক এক করে কাঁটাগুলো খুব সুন্দরভাবে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখছি। আর দেখো কত তেল দিয়েছিলাম, এখন প্রায় তেল শেষ বললেই চলে। তো যেই তেলটুকু পড়ে আছে এই তেলেতেই রান্না করব। এই কাঁটা চচ্চড়িটা একটা ঘরোয়া রান্না, বাঙালির প্রায় প্রতি ঘরেই এই রান্নাগুলো হয়ে থাকে। তো এটা একদম বাঙালি ঘরোয়া একটা খাবার। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে এর মধ্যে আমি ফোড়ন দেব। বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু সাঁতলে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেহেতু পরিমাণটা একটু বেশি, তাই একটু বেশি পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। যেরকম পরিমাণ তোমরা ধরো জিনিসগুলো রান্না করবে সেই অনুযায়ী তোমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেবে। এর মধ্যে গুঁড়ো মশলা শুধু আমি জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না। সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োতেই কিন্তু এটা খুব ভালো হবে। হলুদ, নুন এগুলো তো দিতেই হয়। এই রান্নায় আমি পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করিনি। গুঁড়ো মশলা যেহেতু ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তেল ছাড়া ছাড়া মতো যেন হয়ে আসে। কষাতে কষাতে দেখো বেশ তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেবো, যাতে এর মধ্যে মশলার ফ্লেভার, জুস এগুলো ঢুকে যায়, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। রান্নার আসল জিনিসটাই তো দেওয়া হয়নি, রান্নার নুন না দিলে রান্না পুরো বেস্বাদ। ভালো করে দেখো মশলা টশলা কষিয়ে নিয়ে এর যা কালার এসছে কি বলবো। এবার পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে এতক্ষণ রান্নাটা করেছিলাম আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার পর মাছের যে তেলটা পড়েছিল সেই তেলটা এই থালার মধ্যে ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। একদম শেষে একটু গরম মশলা ছড়িয়ে এটা নামিয়ে ফেলবো। চলো আজকের মতো রান্নাবান্নার পার্টটা আমার শেষ হলো। হ্যাঁ, এদিকে কাঁটা চচ্চড়ি আর একদিকে ডাঁটা চচ্চড়ি, দুটোই আমার রেডি। কাঁটা চচ্চড়ি একেবারে রেডি। যা দারুণ হয়েছে না এটা খেতে, হেভি হয়েছে। একটুখানি নুন, তেল, ঝাল ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে নিলাম। এই যে কাঁটা চচ্চড়ি রেডি। রান্নাবান্না তো শেষ হয়ে গেল। এবার এই যে রান্নাঘরটা তেল চিটে চিটে মতো হয়ে আছে, সেগুলো তো পরিষ্কার করা দরকার, না হলে তার পরিষ্কার থাকে না।
তাই এখন একটুখানি ওই লিকুইড ভিম দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করছি। এখন দেখো 5:30 মতো বাজে, কারেন্ট গেছে দেখলাম। যদিও আমি পাখার তলায় বসেছিলাম না, আমি এডিটিং করছিলাম, তো মাঝে মাঝে পাখা চালাই আর বন্ধ করি, তার মধ্যে দেখলাম যে কারেন্ট গেছে। তো আমার এডিটিংও কমপ্লিট হয়ে গেছে, মানে ভয়েস ওভার এডিটিং। তো তখন এডিটিং করার সময় আমার পাখা চালালেও অসুবিধা হয় না, কিন্তু যখন ভয়েস ওভার দিই তখন পাখাটা বন্ধ করতে হয়। তো দেখলাম কারেন্ট গেছে। আর আগে তো আমাদের এখানে সেরকম কারেন্টই যেত না, রাত্রেবেলা প্রত্যেক দিন 1 ঘন্টা 8 ঘন্টা এরকম, মানে একবার না 2বার 3বার করে কারেন্ট যাচ্ছে। আর কালকে রাতে তো অনেকক্ষণ কারেন্ট ছিল না। এখন আমরা কর্তা গিন্নি দুজনেই ছাদে চলে এসেছি। আজকে মনে মনে ভেবেছি জবা গাছগুলো একদম চড়া রোদের মধ্যে রাখবো, তো জায়গায় নিয়ে যাচ্ছি। আজকে কারেন্ট নেই, মনে হচ্ছে ঘন্টাখানেকের উপরে হয়ে গেছে কারেন্ট নেই। মানে ওই পাশের ফ্ল্যাটে 2টো বাচ্চা, মানে যমজ বাচ্চা, পরিত্রাহী চিৎকার করে যাচ্ছে। টিটুনিয়া যা ছিল সেগুলোকে একদম টপ থেকে বের করে দেখো আজকে ফাইনালি এরকম শুকনো পাতা গাছে এগুলো দিয়ে আমরা টবের উপরে আর কি শিকড়টা আর কি কভার করে দিচ্ছি। এখানে পিটুনিয়া সব আজকে তুলে ফেলা হলো, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা এগুলো সব তুলে ফেলা হলো, মাটিগুলো বের করে নেওয়া হলো। আর এই দেখো এরকমভাবে গাছগুলোর শিকড়টা কভার করছি, জানি না কত দূর কি ভালো থাকবে, এরমভাবে করে দেওয়া হচ্ছে। সকালে কিছুটা করেছি আর এবেলা কিছুটা করা আছে। এই গাছগুলোতে বরং দাও না, ওইগুলো তবু সার্ভাইভ করতে পারবে, এইগুলো করতে পারছে না, এই লতানো গাছগুলো। আর এদিকে দেখো গোলাপ গাছগুলো সব পাতা ঝলসে গেছে, তো এইগুলোকেও আমি এরমভাবে কভার করে দিয়েছি। অল্প অল্প প্রাণ আছে, জানি না বাঁচবে কি না। অনেকেরই অনেক গাছ মরে যাচ্ছে, তো আমারও অনেক গাছ মরে যাচ্ছে। এই গোলাপগুলোর এই অবস্থা। আর এখানেও কটা গোলাপ আছে, যে এখানেও কটা গোলাপ আছে, এইগুলো তুলনামূলক ভালো আছে, কিন্তু এইগুলো একদম খারাপ হয়ে গেছে। এখানে 2টো গোলাপ খারাপ হয়ে গেছে। আর জবাগুলোকে এখানে এনে রাখলাম, ভাবছি যে এই গোলাপগুলোকে একটু ছাওয়া জায়গায় রাখবো আর জবাগুলোকেই মাঝখানটায় দেবো। আর ক্যাকটাস তো ধরো রোদেই ভালো থাকে, ক্যাকটাস জাতীয় গাছগুলো। তো এইখানটা চড়া, মানে দুপুরবেলা চড়া রোদটা পড়ে, তো এইখানে ভেবেছি যে জবাগুলো এইদিকে দিয়ে গোলাপগুলোকে সরিয়ে দেবো। আমার সব থেকে ভালো হয়েছে এই অ্যাডিনিয়ামটা। আর যাতায়াতের পথে গোলাপের কাঁটায় দেখো হাতটা কাটলাম, চতুর্দিক অন্ধকার আর অন্ধকার। ওইদিকে মানে লাইট পোস্টে একটা আলো জ্বলছে দেখা যাচ্ছে। আর কুকুরগুলো অতিষ্ঠ হয়ে গেছে গরমে, ওদেরও মাথা খারাপ। এখন 7:10 বাজে, এখন একটু তৈরি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে উত্তরপাড়ার দিকে। তো একটু দরকারেই যাব। আর একটুখানি গঙ্গার ধারে, মানে গরমের সব থেকে আদর্শ জায়গা হচ্ছে মানে গঙ্গার ধার, খুব মুক্ত হাওয়া, যদিও হাওয়া চলছে না, তবু একটুখানি গঙ্গার ধারে বসবো, তারপরে আমরা বাড়িতে আসবো। আর কারেন্ট বোধহয় 1-1.5 ঘন্টার উপরে ছিল না। যাই হোক, অবশেষে কাকুলিও মানে অর্ধেক কাজ করে চলে গেছিলো, বললো যে কালকে সকালে আসবো। তারপরে যেই কারেন্ট এলো আবার বললো যে বৌদি করবো, হ্যাঁ করলে করো, না কালকেই করবে। তাই যাই হোক আবার করে দিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পর এখন আবার আমরা দুজনে একটু বেরোচ্ছি। আজকে এই ঢিলে ঢালা চুড়িদারটা পরে নিয়েছি, এই যে দেখো। আর সন্ধ্যের পর সমস্ত দরজা জানলা সব খুলে দিয়েছি,
এখন একটুখানি ঘরটা অন্ধকার অন্ধকারই থাকবে, আর লাইট টাইট জ্বললে মনে হয় বেশি গরম লাগে। তার চেয়ে একদম অন্ধকার করা যদি থাকে না, তাহলে আমি যখন আর কি সন্ধ্যের পরে উপরেই থাকি, হ্যাঁ গরমটাকে দেখা যায় না, অনুভবও করা যায় না, দেখা না গেলেই অনুভব করা যাবে না। যাই হোক, এখন আমরা দুজনে যাচ্ছি, নটু থাকবে একা। আর গরমে বাইকে করে যেতে বেশ ভালো লাগে, হাওয়াটা দেয় তো। হ্যাঁ না দেবে, শীতকালে যেতে ঠান্ডা হাওয়াটা ভালো লাগে না, কিন্তু গরমকালে বাইকে করে যেতে বেশ ভালো লাগে। হ্যাঁ গরম গরম হাওয়া, সেই জন্য তো আমরা গঙ্গার ধারেও যাবো। আর নটু কি চিৎকার করছে, আমি খালি বলেছি আমি এখন ভদুকে নিয়ে বাইকে করে ঘুরতে যাবো, চিৎকারে ফাটিয়ে ফেলছে। তারপরে বললাম যে না রে আমি নিয়ে যাব না, তখন বিশ্বাস হলো, মানে দেখলো যে আমি ওকে নিচ্ছি না, তখন বিশ্বাস হলো। এটা 4 রাস্তার মোড়, এই জায়গাটাকে বলে তেল মিল। আগে এখানে তেল মিল ছিল, তাই না? সর্ষের এখন আছে, বিল্ডিংটা আছে, মিলটা নেই, মানে তেল আর হয় না তৈরি না। আগে সর্ষের তেল এখান থেকে অনেকে নিয়েও যেত, তাই না? হ্যাঁ আমাদের বাড়ি থেকেও নিয়ে যেত, যে এখানে এসে অনেকেই নিত তখন, মানে খাঁটি ঘানি থেকে ভাঙিয়ে নিতে পারছে খাঁটি তেল। তারপর বাবান যখন হয়েছিল তখনও কিন্তু বাবা নিয়ে গেছিল, যে বাবানকে ওই সর্ষের তেল মাখাবে বলে। মুড়ি মাখাতাম যে তেল, তার জন্য এটা নিয়ে যেতাম। মানে হরলিক্সের, আমার এখনো মনে আছে, একটা হরলিক্সের বোতল করে বাবা নিয়ে গেছিল। তো উত্তরপাড়ায় এসেছিলাম যেই কাজে, সেই কাজটা আমার হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব, মনে হয় না আর গঙ্গার ধারে যাবে। গঙ্গার ধারে আর যাবে? আর যাবে না, কেননা নাটক করছে আবার, সেই নাটকের রিহার্সাল দেবে, সেই জন্য আর যাওয়া হবে না। তো আমার যে কাজটায় আমি এসেছিলাম, কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। কি বল বাবার কাছে, আমি কিছু করতে পারবো না, যে কি বল। ওই দেখো না সেতে, তোর সাহস কিন্তু বেড়ে গেছে নটু। আমি পারবো না আমি কি করবো, ওই যে বল। এবার কি করবে, এবার কি করবে হ্যাঁ? লাফিয়ে ওঠ, দেখি কিরকম উঠতে পারিস। চেষ্টা করছে কিন্তু উঠবার। দিকে টাকা কেমন লাগছে ঘুরতে, দেখ সবাই চিন্তা করছে। খুব খুশি? হ্যাঁ খুশি বাবু, খুশি আছে? খুশি আছে, খুব খুশি আছে। মানে ও ভেবেছে আমি ওই ভদু, তারপরে আরেকটা নতুন এখন একটা কুকুর এসছে, সে তাকে নিয়ে যাচ্ছি, কি চিৎকার করছিল। এখন মানে ঘুরতে বেরিয়ে তারপরে খুব খুশি হয়েছে, দেখো খুব খুশি হয়েছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।